ওয়াল বিএড এর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সেমিস্টার 1 এর ক্লাসে তোমাদের কোর্স 2 এর ইউনিট 2 এর যে তোমাদের লাস্ট যেটা আছে, লাস্ট টপিকটা জাতীয় শিক্ষানীতি 1986 যে আলোচনা হচ্ছিল, অনেকটা আলোচনা হয়েছে, অনেক কটা পয়েন্ট আমরা আলোচনা করেছি। আজকেও আরও কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করব। তো প্রায় শেষের দিকে এসছে, এখানে কয়েকটা পলিসির কয়েকটা পয়েন্ট এখানে আছে, সেগুলো আজকে আলোচনা হবে। তো যাই হোক, আগের দিন যতটা আলোচনা হয়েছে তারপর থেকে আজকে আলোচনা শুরু হচ্ছে। আজকে আমাদের যে আলোচনাটা হবে যে পঞ্চম অংশ থেকে, মানে জাতীয় শিক্ষানীতি, আমি আগে বলেছি তো জাতীয় শিক্ষানীতি 1986, তার 12টা অধ্যায় বা অংশ ছিল। তার মধ্যে চতুর্থ অংশ পর্যন্ত আমরা আলোচনা করেছি, আগের ক্লাসগুলোতে আলোচনা হয়েছে। আজকে আলোচনা হবে পঞ্চম অংশে কি বলেছে। পঞ্চম অংশে জাতীয় শিক্ষানীতির পঞ্চম অংশ বা পঞ্চম অধ্যায়ে কি বলেছে, যে আমাদের দেশে যে শিক্ষার যে বিভিন্ন স্তর আছে, আমরা জানি শিক্ষার বিভিন্ন স্তর থাকে। যেমন ধরো একদম যে আমাদের যে প্রথম জীবনে যে শিক্ষা, শিশু ধরো 3 বছর বয়স থেকে যে শিক্ষাটা শুরু হয়, 3 বা 4 বছর বয়স থেকে, সেটা আমাদের যেটা শিক্ষা স্তর আছে সেটাকে প্রাক প্রাথমিক শিক্ষা স্তর বলে। তারপরে প্রাথমিক স্তর দুটো ভাগে ভাগ আছে, নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক। তারপরে মাধ্যমিক স্তর, তার আবার ভাগ আছে। তারপরে আবার তোমাদের উচ্চশিক্ষার স্তর, উচ্চশিক্ষার বিভিন্ন দিক আছে, জেনারেল সাধারণ দিক, আবার তোমার বৃত্তিগত শিক্ষার দিক, বিভিন্ন দিক আছে। তো এই যে স্তরগুলো আছে, এই স্তরগুলো কিভাবে সাজানো হয়েছে জাতীয় শিক্ষানীতিতে, কিভাবে নতুন করে বিন্যাস করা হলো বা নতুন করে সাজানো হলো, সেইগুলো আমাদের এখানে আলোচনার বিষয়। যে কিভাবে পুনর্বিন্যাস করা হলো, সেগুলো আমরা এখানে আলোচনার বিষয়। এই পঞ্চম অধ্যায়ে সেইগুলো আলোচনা করা হয়েছে। প্রথমে তোমাদের যেটা আলোচনা হবে জাতীয় শিক্ষানীতির প্রথমে যেটা আলোচনা হবে যে জাতীয় শিক্ষানীতির যে পঞ্চম অধ্যায়ে কি বলা হয়। পঞ্চম অধ্যায়ে যে প্রাক প্রাথমিক শিক্ষার স্তরে এখানে কি বলা হয়েছে সেগুলো আমরা প্রথমে দেখি। যে প্রাক প্রাথমিক শিক্ষাটা আমরা জানি যে এটা শিশুর একদম মানে মূল, মানে প্রথম শিক্ষা, 3 বা 4 বছর বয়স থেকে শিক্ষা শুরু হয়। এই শিক্ষাটা কিন্তু আমাদের দেশে মানে আগে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না, প্রথম দিকে গুরুত্ব পায়নি। কোঠারি কমিশন এই শিক্ষাটা গুরুত্ব দিয়েছেন, কারণ সেখান থেকে এই গুরুত্বটা বেড়েছে। তা যাই হোক, দেশের প্রত্যেকটি শিশুর সামগ্রিক বিকাশ সহায়তা করা আমরা জাতীয় শিশু বিকাশ সংক্রান্ত নীতির মূল উদ্দেশ্য। এটা আমরা জানি যে আমাদের জাতীয় শিশু বিকাশ সংক্রান্ত মূল নীতি আছে আমাদের দেশে। তার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের প্রত্যেকটি শিশুর সামগ্রিক বিকাশে সহায়তা করা। এই উদ্দেশ্যে জাতীয় পর্যায়ে শিশু কল্যাণ ও শিক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ইসিসি বা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এটা আমরা জানি, এটা আমরা শুনেছি আগে, এটা আমাদের দেশে গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি সফল করার জন্য আঞ্চলিক সমগ্র জনগোষ্ঠীকে সক্রিয় করে তোলা হবে। এই কর্মসূচিকে স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে বিশেষভাবে প্রাক প্রাথমিক স্তরের সঙ্গে সম্পর্কিত করা হবে। এই ইসিসি যে ব্যবস্থাটা আছে আমাদের দেশে, এটাকেই জাতীয় শিক্ষানীতিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। বলছে এটা এই কর্মসূচিটাকে সফল করার জন্য সমগ্র ভারতবর্ষের সমস্ত অঞ্চলের সমগ্র জনগোষ্ঠীকে সক্রিয় করে তুলতে হবে। নীতিতে বলা হচ্ছে যে সবাইকে সক্রিয় করে, সবাই সক্রিয় না হলে এই কর্মসূচিটা সফল হবে না। আর এই কর্মসূচি স্বয়ং সম্পূর্ণ করে তোলার জন্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে বিশেষভাবে প্রাক প্রাথমিক স্তরের সঙ্গে এটাকে যুক্ত হবে। ইসিসিটাকে প্রাক প্রাথমিক স্তরের সঙ্গে জুড়ে দিতে বলেছে। প্রাক প্রাথমিক শিক্ষার যে স্তর আছে আমাদের দেশে, তার সাথে ইসিসিটাকে বা আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশনে জুড়ে দিতে হবে। এটাই জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল। এই প্রসঙ্গে যে ব্যবস্থা গ্রহণ করা বলে তা হলো, অতঃপর প্রাক প্রাথমিক স্তরের শিক্ষাকে শিশু কল্যাণ শিক্ষা কর্মসূচির মাধ্যমে কার্যকরী করা হবে। মানে এটাকে জুড়ে দিয়ে প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার নাম হবে কি, শিশু কল্যাণ শিক্ষা কর্মসূচির মাধ্যম। অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা হবে শিশু কল্যাণেরই অঙ্গ। এই প্রাথমিক শিক্ষাটা কী হবে, এর মূল লক্ষ্যটা হবে শিশুর কল্যাণ করা। এই স্তরে শিক্ষণের কোনো প্রথাগত কিছু থাকবে না, এখানে প্রথাগত কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, কোনো লেখাপড়া বা গণিত এরকম কোনো ব্যবস্থা থাকবে না। এটার মূল লক্ষ্য হবে শিশুদের কল্যাণ কীভাবে করা যায়, শিশুদের ভালো কীভাবে করা যায়, সেইটাই হবে এর মূল লক্ষ্য। এই উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি বলা হয়েছে যে
অংশে বিভিন্ন বিভিন্ন স্তরে পুনর্বিন্যাসের ব্যাপারে যে ব্যবস্থা গ্রহণ করা আছে সেগুলির মধ্যে প্রাথমিক শিক্ষার অগ্রাধিকার দেওয়া হয়। 2 নম্বর জায়গায় কি এটা 1 নম্বর গেল যে প্রাক প্রাথমিক শিক্ষাটা কিভাবে কি ইসিসিটাকে জুড়ে দেওয়া হবে প্রাক প্রাথমিক শিক্ষার সাথে। আর এই শিক্ষার মূল লক্ষ্য হবে শিশুর কল্যাণ করা, কল্যাণ করা। আর এখানে কোনো প্রথাগত শিক্ষা থাকবে না, এখানে লেখাপড়া গণিত ইত্যাদি প্রথাগত বিষয় অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে না। এখানে শিশুরা এমনি খেলার মাধ্যমে শিখবে, বিভিন্ন জিনিস বিভিন্ন কাজ শিখবে, তাদের কল্যাণ যাতে হবে সেরকম জিনিস তারা শিখবে। এরপরে তারা প্রাক প্রাথমিক স্তরের পরে প্রাথমিক স্তর হয়, প্রাথমিক স্তরে বলছে প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়। জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষাটাকে খুবই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখানে বলা হয় যে প্রাথমিক স্তরে 2টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। এখানে 2টি বিষয় গুরুত্ব পাবে। একটা যে 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল নবীন নাগরিকদের শিক্ষার আওতায় আনার ব্যবস্থা করা হবে এবং তারা সকলে যাতে সম্পূর্ণ শিক্ষা শেষ করতে পারে সে বিষয়ে নিশ্চিত করা হবে। 14 বছর বয়সে একটা ছেলে কোন ক্লাসে পড়ে? 8ম শ্রেণীতে পড়ে। তো 8ম শ্রেণী পর্যন্ত যাতে নবীন নাগরিক, মানে নবীন মানে কি, যারা নতুন, মানে যারা শিশু শিক্ষার্থী আর কি, হ্যাঁ, নবীন মানে কিন্তু যারা একদম মানে ঠিকঠাক বয়সে পড়াশোনা করছে আর কি, তাদেরকে বলা হচ্ছে নবীন নাগরিক। তাদেরকে এই শিক্ষা, দেশে যত এরম শিশু আছে প্রত্যেককে এই শিক্ষার আওতায় আনতে হবে, শিক্ষার আওতায় আনতে হবে। 14 বছর বয়সকাল পর্যন্ত অন্তত পক্ষে যাতে শিক্ষা লাভ করে। 14 বছর বয়স একটা ছেলে 8-এ পড়ে, অর্থাৎ 8 পর্যন্ত শিক্ষা লাভ করে তার ব্যবস্থা করতে হবে। এবং এই 14 বছর বয়সে শিক্ষা না শেষ হওয়া পর্যন্ত তাদের তারা বিদ্যালয় ছেড়ে না চলে যায় তার ব্যবস্থাও করতে হবে। জাতীয় শিক্ষানীতিতে বলা যায় 14 বছর বয়স পর্যন্ত শিক্ষার জন্য তো তাদেরকে প্রত্যেককে তো আনতেই হবে, শিক্ষা ব্যবস্থায় আনতে হবে, এবং যাতে তারা 14 বছর বয়সের শিক্ষা শেষ না করে যাতে তারা চলে না যায়, যাতে তারা চলে না যায় তার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। মানে এটা হচ্ছে তোমার, মানে তাদেরকে আনতে হবে এবং তাদেরকে ধরে রাখতে হবে যাতে তারা ড্রপ আউট না হয়, যাতে তারা কী হয়ে যায়, যাতে তারা ড্রপ আউট না হয়ে যায়। এইটা করতে হবে। এটা তোমার ইউনিভার্সাল এনরোলমেন্ট অ্যান্ড ইউনিভার্সাল তোমার রিটেনশন, মানে তাদেরকে ধরে রাখতে হবে। এরপরে কি বলছে, প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে 2 নম্বর। এটা হচ্ছে 1 নম্বর, যে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশুকে শিক্ষার আওতায় আনতে হবে, দেশের প্রতিটি শিশুকে, নবীন নাগরিক বিশেষ করে, নবীন নাগরিক মানে শিশু শিক্ষার্থী, আর তাদের যাতে 14 বছর বয়সে শিক্ষা কমপ্লিট, অর্থাৎ 8ম শ্রেণী পর্যন্ত পাস না করে যাতে তারা স্কুল ছেড়ে না চলে যায়, তার জন্য তাদেরকে ধরে রাখতে হবে স্কুলে, সেইটা নিশ্চিত করতে হবে। প্রাথমিক শিক্ষার গুণগত মান, আরেকটা কর্মসূচি হচ্ছে প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। এই দুটি উদ্দেশ্য সিদ্ধির জন্য প্রাথমিক বিদ্যালয়গুলিতে যথোচিত সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে। এই দুটো উদ্দেশ্য যদি সফল করতে হয় তাহলে তার উপায় কি, প্রাথমিক বিদ্যালয়গুলোর গুণগত মান বৃদ্ধি করা, যত সুযোগ সুবিধা বৃদ্ধি করা, তাদের গুণগত মান বৃদ্ধি করা। প্রত্যেকটি বিদ্যালয় কেমন গুণগত মান কেমন বৃদ্ধি হবে, প্রত্যেকটি বিদ্যালয়ে সকল ঋতুতে ব্যবহারযোগ্য অন্ততপক্ষে 2টি বড় ঘর থাকবে। গুণগত মানটা কীভাবে বাড়ানো যাবে, সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যাবে, বলছে প্রত্যেক বিদ্যালয়ে সকল ঋতুতে ব্যবহারযোগ্য অন্ততপক্ষে 2টি বড় ঘর থাকতে হবে। সকল ঋতু মানে কি, গ্রীষ্ম বর্ষা শীতকাল, সমস্ত কালেই যাতে ব্যবহার করা যায় এরকম অন্তত 2টো ঘর প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে থাকতে হবে। অন্ততপক্ষে 2 জন শিক্ষক থাকবেন, তার মধ্যে একজন মহিলা শিক্ষক, এটা এখানে বলেনি, ঠিক আছে, 2 জন শিক্ষক থাকবেন, আমাদের একজন মহিলা শিক্ষক নিশ্চিত করতে হবে। এছাড়া প্রয়োজনীয় শিক্ষা উপকরণ হিসেবে খেলনা, বোর্ড, মানচিত্র, চার্ট ইত্যাদি সংস্থান করতে হবে। এগুলো জাস্ট লক্ষ্যটা কি, প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো বা সুযোগ সুবিধা বাড়ানো, এদের ব্যবস্থা পর্যবেক্ষণ করতে হবে। এই কর্মসূচির বাস্তব রূপায়ণ প্রচেষ্টাতে পরবর্তী নাম দেওয়া অপারেশন ব্ল্যাকবোর্ড। এই যে কর্মসূচিটা, যে দেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে সকল ঋতুতে ব্যবহারযোগ্য 2টি বড় ঘর থাকবে, অন্ততপক্ষে 2 জন শিক্ষক থাকবে প্রত্যেকটা বিদ্যালয়ে। এছাড়া তোমার শিক্ষা সহায়ক উপকরণ, বিভিন্ন খেলনা, বোর্ড, মানচিত্র, চার্ট ইত্যাদি থাকবে। এই যে ব্যবস্থাগুলো করার যে কর্মসূচিটা গ্রহণ করা হয়েছিল, এইটার পরবর্তীকালে নাম দেওয়া হলো অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি। শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আকর্ষণ বৃদ্ধির জন্য প্রাথমিক বিদ্যালয় বিষয়ে শিশুকেন্দ্রিক সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি। এখানে যে শিক্ষণ পদ্ধতি নেওয়া হবে সেটা হচ্ছে শিশু কেন্দ্রিক সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ, মানে শিশুকে কেন্দ্র করেই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে, শিশুকে কেন্দ্র করেই
শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। এবং সক্রিয়তা ভিত্তিক, যাতে শিশুরা যাতে সক্রিয় থাকে তার ব্যবস্থা করতে হবে, তার ব্যবস্থা এখানে করতে হবে। এটা বলা হয়েছিল এখানে। অপারেশন ব্ল্যাকবোর্ড, এইটাই হোয়াট ইজ অপারেশন ব্ল্যাকবোর্ড, তখন পরীক্ষা প্রশ্ন আছে হোয়াট ইজ অপারেশন ব্ল্যাকবোর্ড। এটা কি লিখতে হবে না, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য বা গুণগত মান বৃদ্ধির জন্য প্রাথমিক বিদ্যালয়গুলির সুযোগ সুবিধা বৃদ্ধির উদ্দেশ্যে যে কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছিল জাতীয় শিক্ষানীতি 1986-তে, তাকেই বলা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি। এখানে কি কি বলা হয়েছে সেগুলো তোমাদের বলতে হবে। এটা কিন্তু ছোট প্রশ্ন আসে, মানে শর্ট প্রশ্ন আসে, অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটা কি, এখান থেকে গুছিয়ে লিখতে হবে। এরপরে দেখো 14 বছর বয়স পর্যন্ত শিশুদের শিক্ষা নিশ্চিত করার জন্য এই জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা আছে। বিশেষ অঞ্চলে বিদ্যালয় সুযোগ সুবিধা হওয়ার দরুন, অল্প বয়সে অর্থসামাজিক কারণে বৃত্তিতে নিযুক্ত হওয়ার দরুন বা অন্য যে কোনো কারণে শিক্ষার 14 বছর বয়স পূর্বে লেখাপড়ার ক্ষেত্রে অনেক দূরে সরে যায়, তাদের জন্য প্রথা বহির্ভূত শিক্ষার ব্যবস্থা করতে হবে। আমাদের বিভিন্ন অঞ্চলে দেখবে অনেক শিশু 14 বছর বয়সে শিক্ষা না শেষ করেই বিভিন্ন আর্থসামাজিক কারণে, বিদ্যালয় না থাকার দরুন বা আর্থিক অবস্থা খারাপ হওয়ার দরুন বা সামাজিক কারণে রক্ষণশীলতার দরুন অনেকে কিন্তু 14 বছর বয়সে শিক্ষা না কমপ্লিট করেই কিন্তু বিদ্যালয় থেকে চলে যায়, অনেক দূরে চলে যায়, কাজ করতে যায় অনেকে, তারা আর্থিকভাবে দুর্বল, তারা কাজ করতে চলে যায়, পড়াশোনার সুযোগটা পায় না। তাদের জন্য বলছি, তাদের জন্য কিন্তু তাদেরকে ছেড়ে দিলে হবে না, তাদেরকেও শিক্ষা দিতে হবে। তার জন্য প্রয়োজনে প্রথা বহির্ভূত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশনের ব্যবস্থা করতে হবে। নন ফর্মাল জিনিসটা কি, যেখানে শিক্ষার কোনো নির্দিষ্ট যে নিয়ম কানুন খুব একটা কঠিন হবে না, মোটামুটি মানে ফ্লেক্সিবল হবে। মানে প্রথাগত শিক্ষা, তার নিয়ম কানুন খুব কঠিন, নিয়ম কানুন মেনে না চললে প্রথাগত শিক্ষা লাভ করা যায় না। যেমন নিয়মিত ক্লাসে স্কুলে আসা, পরীক্ষা দেওয়া, এগুলো যে একটা কঠিন সিলেবাস ফলো করা, এগুলো প্রথাগত শিক্ষা। এগুলো অনেকেই কিন্তু এই শিক্ষাটা মানে এত কঠোর যে অনেকে এই শিক্ষার আওতা থেকে বেরিয়ে চলে যায়। তার অন্য আর্থসামাজিক কারণে হতে পারে বা অন্য কোনো কারণে তারা বেরিয়ে যায়। আর তাদের জন্য বলছে প্রথা বহির্ভূত শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থায় কিন্তু পড়াশোনাটা করতে হবে ঠিক, কিন্তু অত কঠিন অত কঠোর নিয়ম কানুনের মধ্যে পড়াশোনা নেই এখানে, ঠিক আছে? এখানে কিছুটা নিয়ম মানে শিথিলতা আছে এখানে, সেটা বলছে প্রথা বহির্ভূত শিক্ষার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে 1990 সালে যাদের বয়স 11 হবে তারা যাতে ইতিপূর্বে 5 বছরের শিক্ষাকাল সম্পূর্ণ করতে পারে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ। এই নীতিটা 1986 সালে গ্রহণ করা হয়েছে। তাহলে বলছে ওই নীতি বলছে 90 সালে যাদের বয়স 11 হবে তারা যাতে 5 বছরের শিক্ষা নিশ্চিত করা যায় তার ব্যবস্থা করতে হবে। তাদের জন্য 5 বছরের শিক্ষা নিশ্চিত করতে হবে। 1995 সালের মধ্যে যাদের বয়স 14 বছর হবে তাদের জন্য অবৈতনিক শিক্ষার বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে। তাদের 14 বছর বয়স কমপ্লিট আছে 95 সালের মধ্যে, তাদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই সিদ্ধান্ত কার্যকরের জন্য যে সহায়ক তার পাঠ্যক্রম প্রথাগত শিক্ষার পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য বিধান করার জন্য। এই যে প্রথা বহির্ভূত শিক্ষার পাঠ্যক্রমটা কিন্তু এই প্রথাগত শিক্ষার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কিন্তু রচনা করতে হবে। এরপর দিকে আমরা মাধ্যমিক শিক্ষা কিভাবে পুনর্গঠন, মাধ্যমিক শিক্ষা পুনর্গঠন, গুণগত মান বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এখানেও কিন্তু শিক্ষার গুণগত মানের উপরে আরোপ করা হয়েছে, গুরুত্ব আরোপ করা হয়েছে। শিক্ষার্থীগণ যাতে আধুনিক বিজ্ঞান, মানববিদ্যা, সমাজবিজ্ঞান বিভিন্ন দিকের সঙ্গে পরিচিত হতে পারে সেই দিকে দৃষ্টি পাঠ্যক্রম বিস্তৃত করা হবে। শিক্ষার 3টে দিক আছে মেনলি, একটা আধুনিক বিজ্ঞানটা আছে, ভাষা একটা আছে, সেটা ঠিক। এছাড়াও আধুনিক বিজ্ঞান একটা আছে, মানব বিজ্ঞান একটা আছে, সমাজ বিজ্ঞান একটা আছে। এই 3টে দিকের সঙ্গে শিক্ষার্থীরা পরিচিত হতে পারে সেদিকে সেই দিকে দৃষ্টি রেখে বলতে পাঠ্যক্রম তৈরি করতে হবে। জাতীয় স্বার্থে স্তরে পাঠ্যক্রম রচনা করতে যারা শিক্ষার্থীর মনে ঐতিহাসিক জাতীয় চেতনা জাগ্রত হয় এবং তারা মনে সংবিধানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হয়। মানে এইসব পাঠ্যক্রমটা এমনভাবে তৈরি করতে হবে, জাতীয় স্বার্থকে সামনে রেখে পাঠ্যক্রম তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীদের মনে মানে পাঠ্যক্রমে এমন বিষয়বস্তু পড়বে আর কি যার মধ্য দিয়ে তাদের মনে ঐতিহাসিক ও জাতীয় চেতনা জাগ্রত হবে এবং দেশের যে সংবিধান, সে সংবিধানে যে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য দেওয়া আছে সেগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। তোমরা জানো
যে তোমার এই ফার্স্ট অধ্যায়ে আমি পড়েছি ইউনিট 1-এ আমাদের সংবিধানে কিছু মৌলিক দায়িত্ব বা কর্তব্য আছে, সেগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করার কথা বলা হচ্ছে পাঠ্যক্রমের মাধ্যমে, শিক্ষার মাধ্যমেই তো এগুলো আসবে। শিক্ষার্থীদের মধ্যে জাতীয় চেতনা জাগ্রত হবে বা সংবিধানের দায়িত্ব কর্তব্য সচেতন হবে, এগুলো শিক্ষার মাধ্যমেই হয়। বলছে সেইরাম পাঠ্যক্রমটা সেইরাম তৈরি করতে হবে। শিক্ষার্থীরা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সঠিকভাবে পরিচিত করার মতো উপাদান পাঠ্যক্রম সঞ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যাতে ভারতের সংস্কৃতিকে বুঝতে শেখে, সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের যে ট্র্যাডিশন আছে, আমাদের কালচার, হ্যাঁ, আমাদের দেশের যে কৃষ্টি, যে সংস্কৃতি বা কালচার, তার সঙ্গে যে আমাদের যেটা আমাদের নিজস্ব তার সঙ্গে তারা পরিচিত হতে পারে, তার ব্যবস্থা পাঠ্যক্রমে রাখতে হবে। যেমন ধরো আমাদের দেশের কালচার কি, আমাদের কালচার যে ধরো আমরা রবীন্দ্রসঙ্গীত হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি, হ্যাঁ। তারপরে ধরো তোমার যে নজরুল গীতি বা বিভিন্ন নৃত্য, হ্যাঁ, আমাদের দেশীয় নৃত্য যেগুলো ভারতনাট্যম, ঠিক আছে, এগুলো আমাদের নিজস্ব কালচার। তা আমরা কিন্তু বর্তমান দেশে আমাদের দেশের সবচেয়ে সমস্যা যেটা, আমাদের যারা তরুণ প্রজন্ম তারা কিন্তু ভারতের নিজস্ব সংস্কৃতিতে কিন্তু ততটা কিন্তু তারা পরিচিত হচ্ছে না, তার সাথে তারা বেশি ওয়েস্টার্ন যে কালচার, যে পশ্চিমী যে সংস্কৃতি তার প্রতি ঝোঁক দেখা যাচ্ছে। যেমন ধরো আমাদের এমনি স্বাভাবিক বোঝায়, উদাহরণ দিলে বুঝতে পারবে যে আমরা যে গান শুনি, আমরা রবীন্দ্রসঙ্গীত কদিন শুনি বল? রবীন্দ্রসঙ্গীত শুনিই না আমরা, রবীন্দ্রসঙ্গীত বা অথচ এটা আমাদের নিজস্ব সংস্কৃতি, সেটাকে আমরা কিন্তু হিন্দি গান শুনি, যে গানগুলো তোমার সে পাশ্চাত্য সংস্কৃতিকে অনুসরণ করে যে গানগুলো হয়, সেগুলোর প্রতি আমাদের ঝোঁক বেশি, সেই সংস্কৃতির প্রতি ঝোঁক বেশি। এইটা কিন্তু ঠিক না। তাহলে বলছে সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে হবে পাঠক্রমের মাধ্যমে, তবে তারা দেশের সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা জন্মাবে, দেশের প্রতি ভালোবাসা জন্মাবে, এই ব্যবস্থা করতে হবে। এছাড়া মাধ্যমিক শিক্ষাতে বৃত্তিমুখী পাঠ্যক্রম প্রবর্তনের কথাও বলা হয়েছে, যাতে মানব শক্তির চাহিদাটা পূর্ণ হয়। বৃত্তিমুখী পাঠ্যক্রম রাখতে হবে। শুধুমাত্র পড়াশোনা করলে তো হবে না, পড়াশোনার মধ্যে কাজ শেখাতে হবে, কাজ, দেশের যে উৎপাদন ব্যবস্থায় যাতে সফলভাবে অংশগ্রহণ করতে পারে শিক্ষার্থীরা, তার জন্য বিভিন্ন কাজ শেখাতে হবে। তার জন্য বৃত্তিমুখী পাঠ্যক্রমের ব্যবস্থা করার কথা বলা হয়েছে মাধ্যমিক স্তরে। মাধ্যমিক শিক্ষা পুনর্নবীকরণ বিষয়ে আলোচনা করে এই শিক্ষা বলা হয়েছে অত্যন্ত প্রতিভাবান শিশুদের উন্নত মানের শিক্ষা সুযোগ পাওয়া যায়। এখানে আরেকটা কথা বলা হয়েছে, বলছি যারা অত্যন্ত প্রতিভাবান, যারা খুব ভালো স্টুডেন্ট, আমাদের দেশে ধরো একটা দেশের যারা স্টুডেন্ট হয়, ধরো সবাই তো একই ধরনের হয় না, কেউ ভালো, কেউ মিডিওকার, কেউ একটু দুর্বল, এরকম বিভিন্ন ভাগ থাকে স্টুডেন্টের মধ্যে। এবং সবাই যদি একসাথে পড়ানো হয়, একই জায়গায় পড়ানো হয়, তাহলে সমস্যা হচ্ছে কি, যারা খুব ভালো স্টুডেন্ট, যারা খুব প্রতিভা আছে, তারা কিন্তু অনেক কিছু বঞ্চিত হবে তারা। তাদের জন্য বলছে যারা অত্যন্ত প্রতিভাবান স্টুডেন্ট, তাদের জন্য বলছে যে উন্নত মানের শিক্ষার সুযোগ তাদের দেওয়া উচিত এবং সেটা দিতে হবে। তারা এই সুযোগ পেলে তারা আরও দ্রুত তারা উন্নতি করতে পারবে। এদের কথা ভেবে বলছে আয় ব্যয়ের খরচার কথা না চিন্তা করে এদের জন্য আলাদা রকম স্কুল তৈরি করতে হবে, এদের জন্য আলাদা শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই উদ্দেশ্যে পেস সেটিং স্কুল বা দ্রুত সঞ্চালক বিদ্যালয় তৈরি করতে হবে। পেস সেটিং স্কুল মানে কি, যে স্কুলগুলোর কোয়ালিটি ভালো হবে, সমাজকে গ্রামাঞ্চলে উন্নত মানের শিশুদের, তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের উন্নত মানের শিশুদের ভর্তির সুযোগ ব্যবস্থা। এই স্কুলগুলো পেস সেটিং স্কুল মানে কি, যেখানে উন্নত মানের ছেলেরা, উন্নত মেধা সম্পন্ন ছেলেরা পড়াশোনা করতে পারবে, যোগ্যতার দিক থেকে উন্নত, কিন্তু অর্থনৈতিকভাবে উন্নত নয়। কিন্তু এখানে যে উন্নত মেধা সম্পন্ন উন্নত মান কিরম বলা যাচ্ছে, যারা যোগ্যতার দিক থেকে উন্নত, যাদের ট্যালেন্ট আছে, তাদের কথা বলা আছে। অর্থনীতিতে যারা উন্নত, যারা বড় ফ্যামিলি ছেলেমেয়ে, তাদের কথা কিন্তু এখানে বলা হয়নি। এখানে বলা হয়েছে যারা যোগ্যতা, যারা প্রতিভা আছে তাদের জন্য বলছে বিশেষ ধরনের স্কুল, যেটাকে পেস সেটিং স্কুল তৈরি করার কথা বলা হয়েছে। এই সকল বিদ্যালয়ে সামাজিক সাম্যের নীতির সঙ্গে সামঞ্জস্য বোঝায়। এখানে এই বিদ্যালয়গুলোতে সামাজিকভাবে সাম্য থাকবে, সবাই, এতে সমাজের সকল স্তরের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করার সুযোগ পাবে। এই বিদ্যালয়গুলোতে সবাই পাবে সুযোগ, শুধুমাত্র বড়টাকে ছেলে পাবে তারা, যোগ্যতা থাকলে যে কেউ পাবে। এমনকি গ্রামাঞ্চলেও, পিছিয়ে পড়া গ্রামাঞ্চল, প্রত্যন্ত গ্রামাঞ্চলের
যারা উন্নত মানের শিশু, তপশিলি জাতি, উপজাতি সম্প্রদায়গত শিশু প্রত্যেকে ভর্তির সুযোগ পাবে এই সকল বিদ্যালয়গুলিতে, এই যে পেসেরিং বিদ্যালয়গুলিতে। শিক্ষার্থীদের প্রতিভা উৎকর্ষণের প্রয়োজন মেটানো হবে বিদ্যালয়। এখানে শিক্ষার্থীদের প্রতিভা দেখে ভর্তি হবে এবং তাদের প্রতিভা উৎকর্ষণের প্রয়োজনীয়তাই মেটানো হবে। এখানে তাদের প্রতিভা অনুযায়ী যাতে শিক্ষা লাভ করে তার ব্যবস্থা করা হবে। এসব বিদ্যালয়ে শিক্ষা পদ্ধতি সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা যথেষ্ট সুযোগ থাকবে। এখানে কিভাবে পড়ানো হবে তার পরীক্ষা নিরীক্ষা করে ঠিক করা হবে যে কোন পদ্ধতিতে পড়ানো হবে এই সকল বিদ্যালয়গুলিতে। যাহা তাহা করে পড়া হবে না, এখানে নির্দিষ্টভাবে পড়াতে হবে, নির্দিষ্ট শিক্ষণ পদ্ধতি পরিবর্তন করতে হবে। শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী শিক্ষণ পদ্ধতি পরিবর্তন করে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরিবর্তন করে শিক্ষার্থীদের পড়াতে হবে। এই অঙ্গের বাস্তব বলে এই ধরনের বিদ্যালয়গুলো, পেসেটিং বিদ্যালয়ের নাম হলো নবোদয় বিদ্যালয়। আজকের দিনে এই ধরনের বিদ্যালয় আমাদের দেশে আছে। হ্যাঁ, সেই বিদ্যালয়গুলো নবোদয় বিদ্যালয়, পেসেটিং স্কুল বা পেসেটিং বিদ্যালয় বাস্তব রূপটা আজকের দিনে আমরা দেখতে পাই। আমরা যে নবোদয় বিদ্যালয় যে আছে আমাদের বিভিন্ন জেলায় আছে, সারা ভারতবর্ষ বিভিন্ন জেলায় আছে, সেই এগুলি হচ্ছে পেসেটিং স্কুল। অর্থাৎ আজকে যে নবোদয় বিদ্যালয় আমরা দেখি, নবোদয় বিদ্যালয় কিন্তু জাতীয় শিক্ষানীতিরই ফল, এটা জাতীয় শিক্ষানীতিরই একটা ফল এটা। ঠিক আছে, তাহলে আমরা মাধ্যমিক স্তরে গেলাম। এরপরে আমরা বৃত্তিমুখী শিক্ষাটা দেখি। আমরা নতুন শিক্ষা হচ্ছে বৃত্তি শিক্ষা কর্মসূচি, বৃত্তি শিক্ষা দিন। বৃত্তি শিক্ষা খুব ভাইটাল কিন্তু, কারণ বৃত্তি শিক্ষা না দিলে শিক্ষার্থীরা কাজ শিখবে না। আর কাজ না শিখলে কিন্তু তারা দেশের যে উৎপাদন ব্যবস্থায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। আর দেশের উৎপাদন ব্যবস্থায় যদি সফলভাবে অংশগ্রহণ করতে না পারে তাহলে দেশের অর্থনীতি কোনোদিনই উন্নতি হবে না। সুতরাং বৃত্তিমুখী শিক্ষাটাকে খুব গুরুত্ব দিতে হবে এবং সেটাই গুরুত্ব দেওয়া হয় জাতীয় শিক্ষানীতিতে। বৃত্তি শিক্ষা গুরুত্ব দেওয়া হয়। বৃত্তি শিক্ষা মানে শিক্ষার্থীদের সামনে জীবিকা নতুন পথ খুলে দেওয়া যাবে। বৃত্তি শিক্ষা লাভ করলে শিক্ষার্থীদের সামনে জীবিকা অর্জনের নতুন নতুন পথ খুলে যাবে। এই বৃত্তিমূলক শিক্ষা হবে সাধারণ শিক্ষা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। এটা কিন্তু সাধারণ শিক্ষার সাথে গুলিয়ে ফেললে হবে না, এটা সম্পূর্ণ স্বতন্ত্র হবে। সাধারণ শিক্ষা একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত শিক্ষার্থীরা লাভ করবে, তারপরে তারা বৃত্তিমুখী শিক্ষা লাভ করবে। বৃত্তিমুখী শিক্ষা সম্পূর্ণ আলাদা, কিন্তু বৃত্তিমুখী শিক্ষা সম্পূর্ণ আলাদা। এই উদ্দেশ্যে শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলি ইন্ডাস্ট্রি ট্রেনিং ইনস্টিটিউট বা ITI পাঠ্যক্রম নতুনত্ব আনা হবে। বৃত্তিমুখী ITI একটা যে বৃত্তিমুখী শিক্ষা প্রতিষ্ঠান। বৃত্তিমুখী শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলার দায়িত্ব সরকার বেসরকারি সংস্থা উভয় গ্রহণ করবে। এই ধরনের প্রতিষ্ঠান তৈরি করার দায়িত্ব কিন্তু সরকার বেসরকারি সংস্থা উভয় গ্রহণ করবে। কারণ বৃত্তিমুখী শিক্ষা শিক্ষিত হলে সরকারের যেরকম লাভ হবে, ঠিক তেমনই বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কল কারখানা তারাও কিন্তু ওখান থেকে কর্মচারী নিতে পারবে। তাদেরও লাভ হবে। সুতরাং উভয়কেই কিন্তু দায়িত্ব নিতে হবে। সরকার যেরকম দায়িত্ব নেবে, যেমন বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন কল কারখানা, শিল্প প্রতিষ্ঠান, তারা প্রত্যেকেই কিন্তু দায়িত্ব নিতে হবে, কারণ তাদেরও লাভ হবে। ভালো ভালো বৃত্তিমুখী শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থী বেরোলে এই সকল কলকারখানাগুলো সরকারের জন্য লাভ হবে, কলকারখানাগুলোর লাভ হবে। ফলে শিক্ষার দায়িত্ব উভয়কেই নিতে হবে। প্রতিবন্ধীদের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বৃত্তিমুখী শিক্ষা। কারণ আমাদের যে সমস্যা হচ্ছে কি বলতো, আমরা যখন বাজারে যাই, আমাদের যেটা বাস্তব সেটা ঘটনাটা হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম কিন্তু ধর একটা দোকানে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখি। তা প্রোডাক্টের মধ্যে আমাদের কোন প্রোডাক্টটা বেশি দৃষ্টি আকর্ষণ করে, সেটা হচ্ছে বিদেশি প্রোডাক্ট। আমাদের দেশীয় প্রোডাক্টটার চেয়ে বিদেশি প্রোডাক্টটা আমাদের বেশি দৃষ্টি আকর্ষণ করে। কেন এটা স্বাভাবিক করার কারণ হচ্ছে ওই দেশীয় প্রোডাক্টটার চেয়ে বিদেশি প্রোডাক্টটার কিন্তু মালের যে কোয়ালিটি কিন্তু অনেক ভালো, গুণগত মান অনেক ভালো, স্বাভাবিক আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। দাম বেশি হওয়া সত্ত্বেও ওটা কিন্তু আমরা কিনি। কেন বলতো? এইটা পার্থক্যটা কেন? পার্থক্যটা হচ্ছে আমাদের দেশে ম্যাক্সিমাম যারা লেবার তারা কিন্তু আনট্রেন্ড লেবার, তাদের ট্রেনিং নেই। ট্রেনিং না থাকার কারণ কি, এই বৃত্তিমুখী শিক্ষা আমাদের যথেষ্ট প্রসার লাভ করে না, আমাদের দেশে প্রসার লাভ করেনি, এটাই মূল কারণ। তার জন্য বলছি বৃত্তিমুখী শিক্ষার গুরুত্ব দিতে হবে এবং এই শিক্ষার দায়িত্ব কিন্তু সরকারি বেসরকারি উভয় সংস্থা গ্রহণ করবে। প্রতিবন্ধী শিশু বিষয় বৃত্তিমূলক শিক্ষা। প্রতিবন্ধী শিশু খুব গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ, তারা হয়তো চোখে দেখতে পায় না, বা কানে শুনতে পায় না, বা মুখে কথা বলতে পারে না, বা হাঁটতে পারে না, বা হাতের সমস্যা আছে, তাদের বেঁচে থাকতে হবে। পৃথিবীতে বেঁচে থাকবে তারা।
তাদের থেকে মেরে দেওয়া যায় না। তাদের বেঁচে থাকবে কি করে, তারা পেট চালাবে কি করে, তাদের শ্রেণী যদি শিক্ষা না দেওয়া হয় তারা পেট চালাবে কি করে, তাদের তো পেটটা চালাতে হবে। তার জন্য বলছে প্রতিবন্ধী শিশুদেরও বৃত্তিমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রতিবন্ধী শিশুদের জন্যও কিন্তু বৃত্তিমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে। শুধু ভালো শিশু, শুধু যারা স্বাভাবিক শিশু তারা যদি বৃত্তিমুখী শিক্ষা নয়, প্রতিবন্ধী শিশুদের জন্য কিন্তু বৃত্তিমুখী শিক্ষার ব্যবস্থা কিন্তু করতে, সবার জন্য বৃত্তিমুখী শিক্ষা থাকবে। শিক্ষার্থীর বিষয় অঙ্গীকার করা যায় 1990 সালের উচ্চতর মাধ্যমিক স্তরে শতকরা 10 ভাগ শিক্ষার্থীকে, 1995 সালের মধ্যে শিক্ষা স্তর শতকরা 25 ভাগ শিক্ষার্থীকে বৃত্তিমুখী শিক্ষা আনার চেষ্টা করে। 1990 সালের মধ্যে দেশের উচ্চ মাধ্যমিক স্তরে শতকরা 10 ভাগ শিক্ষার্থীকে, 1995 সালের মধ্যে ওই স্তরে প্রায় 25 ভাগ শিক্ষার্থী বৃত্তিমূলক শিক্ষা শাখা আনার চেষ্টা করতে হবে। দেশে যাতে সব শিশু যাতে সাধারণ শিক্ষা লাভ না করে, কিছু শিশু অন্ততপক্ষে 25 ভাগ শিশু যাতে বৃত্তিমুখী শিক্ষা লাভের মানে প্রতি আকর্ষণ বোধ করে, তার ব্যবস্থা করতে হবে, তার চেষ্টা করতে হবে। বৃত্তিমুখী শিক্ষা দিতেই হবে শিক্ষার্থীদেরকে, সেরমভাবে এগোতে হবে। শিক্ষানীতিতে বলা হয়েছিল প্রয়োজন বোধে বৃত্তিমূলক শিক্ষার আকর্ষণীয় করে তোলার জন্য সরকার নিয়োগ নীতি পুনর্বিবেচনা করে দেখবে। বৃত্তিমুখী শিক্ষা যাতে শিক্ষার্থীদের কাছে, আমাদের সাধারণত আকর্ষণ কোন দিকে থাকে, আমাদের সাধারণত আকর্ষণ থাকে সাধারণ শিক্ষা লাভ করে, বিএ এমএ পড়বো, পিএইচডি করবো, এদিকে আমাদের আকর্ষণ থাকে। টেকনিক্যাল লাইনে যাবো, এরকম আকর্ষণ খুব কম থাকে আমাদের সাধারণ শিশুদের কথা বলছি। কিন্তু টেকনিক্যাল লাইনে না গেলে কিন্তু দেশের অর্থনীতি উন্নত হবে না, উৎপাদন ব্যবস্থা উন্নত হবে না। এই জন্য সরকারকে বাধ্য করতে হবে যাতে শিশুরা যাতে বৃত্তিমুখী শিক্ষা লাভের প্রতি আকৃষ্ট হয়। তার জন্য বিভিন্ন বলছে নিয়োগ নীতি, নিয়োগের ক্ষেত্রে, চাকরি নিয়োগের ক্ষেত্রে বলছে বৃত্তিমুখী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। চাকরি নিয়োগে পুনর্বিবেচনা মানে কি, নিয়োগের ক্ষেত্রে বৃত্তিমুখী শিক্ষাকে গুরুত্ব দিতে, যে টেকনিক্যাল এডুকেশন গুরুত্ব দিতে হবে, যাতে শিশুরা এই টেকনিক্যাল এডুকেশন লাভ করতে চায় বা বৃত্তিমুখী শিক্ষা যাতে লাভ করতে চায় তার ব্যবস্থা করতে হবে। এরপরে দেখো উচ্চশিক্ষা, এটা 4 নম্বর গেলে বৃত্তি শিক্ষা। এবার উচ্চশিক্ষা ক্ষেত্রে কি বলা যায়, দেখো উচ্চশিক্ষা ব্যক্তিতে জটিল সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, নৈতিক, আধ্যাত্মিক সমস্যার সমাধানে অনুপ্রেরণা যোগায়। উচ্চশিক্ষা আমাদেরকে কিসে অনুপ্রেরণা দেয়, বিভিন্ন জটিল সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, নৈতিক, আধ্যাত্মিক সমস্যাগুলি, আমাদের যে এইরকম ধরনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধানে আমাদের অনুপ্রাণিত করে কে, উচ্চশিক্ষা। উচ্চশিক্ষা কিন্তু খুব ভাইটাল, উচ্চশিক্ষাটা কিন্তু খুব ভাইটাল। এই শিক্ষা আমাদের এই সকল কর্মসূচিতে আমাদেরকে অনুপ্রাণিত করে। মনুষ্য সমাজের জ্ঞানের বিকাশ সম্প্রসারণে উচ্চশিক্ষার অবদান অস্বীকার করা যায় না। আমাদের যে জ্ঞানের বিকাশে কিন্তু উচ্চশিক্ষাটাকে আমরা কোনোভাবেই কিন্তু অস্বীকার করতে পারবো না। আমাদের যে জ্ঞানের বিকাশ ও সম্প্রসারণে কিন্তু শিক্ষা, জ্ঞানের পিরামিডের সর্বোচ্চ শিখর থেকে অন্ততপক্ষে যোগ্য শিক্ষা সরবরাহ উচ্চশিক্ষা দেশের সমগ্র শিক্ষা রাখে। এখান থেকে যোগ্য শিক্ষক তৈরি হয়, দেশের সমগ্র শিক্ষা ব্যবস্থা সচল থাকে। এই শিক্ষা আমাদের দেশের, এখান থেকে যোগ্য শিক্ষক তৈরি হয় এবং তার ফলেই দেশের সমগ্র শিক্ষা ব্যবস্থা কিন্তু সচল থাকে। সুতরাং উচ্চশিক্ষা কিন্তু গুরুত্ব দিতেই হবে। তাছাড়া জ্ঞান দক্ষতা সম্প্রসারণ ঘটিয়ে শিক্ষার এই স্তর জাতীয় উন্নয়নে সহায়তা করে। এগুলো সব কি বলে তো উচ্চশিক্ষার গুরুত্বগুলো আলোচনা করা হয়, উচ্চশিক্ষার গুরুত্ব কতটা আমাদের মতো দেশে গুরুত্ব কতটা সেগুলো আলোচনা করা হয়। এর ফলে কি হচ্ছে, জাতীয় উন্নয়ন হচ্ছে। তাই জাতীয় শিক্ষা ব্যবস্থা ভারতের জন্য গড়ে তোলা হবে, তার উচ্চশিক্ষা বিশেষভাবে সজীব রাখা প্রয়োজন। সুতরাং উচ্চশিক্ষাটা বেশি সজীব থাকবে। এইগুলো উচ্চশিক্ষার গুরুত্ব। উচ্চশিক্ষা আমাদের ব্যক্তিকে জটিল সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, নৈতিক, আধ্যাত্মিক সমস্যাগুলি সমাধানে অনুপ্রেরণা যোগায়, এটা 1 নম্বর গুরুত্ব। 2 নম্বর, মানুষের সমাজের জ্ঞানের বিকাশ ও সম্প্রসারণ উচ্চশিক্ষার অবদানকে কোনোভাবেই অস্বীকার করতে পারবে না। এই শিক্ষা অবদান কোনোভাবে অস্বীকার করা যায় না। জ্ঞানের পিরামিড এই সর্বোচ্চ শিক্ষক থেকে অন্ততপক্ষে যোগ্য শিক্ষক সরবরাহ করে উচ্চশিক্ষা দেয়, সমগ্র শিক্ষা ব্যবস্থাকে সচল রাখে এবং তার গতি নির্ণয় করে। তাছাড়া জ্ঞান দক্ষতা সম্প্রসারণ ঘটিয়ে শিক্ষার এই স্তর জাতীয় উন্নয়নের সাথে, এই শিক্ষা জাতীয় উন্নয়নেও কিন্তু সহায়তা করে। তাই এই জাতীয় শিক্ষা ব্যবস্থা ভারতের জন্য গড়ে তোলা হবে, উচ্চশিক্ষা বিশেষভাবে সজীব রাখা হবে। সুতরাং উচ্চশিক্ষা বিশেষভাবে দরকার।
বর্তমানে সারা ভারতে এজন্য কি এই উচ্চশিক্ষার জন্য কি 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 ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলো আমরা দেখবো এখানে। বর্তমানে যেমন সারা ভারতবর্ষে 150টি বিশ্ববিদ্যালয়ে প্রায় 5,000 কলেজ আছে। আপাতত কলেজের সংখ্যা বৃদ্ধি না করে যে কলেজগুলি বর্তমান সেগুলো সুস্থিত বৃদ্ধি করা। বর্তমানে তৎকালীন সময় এটা তৎকালীন সময়ের ঘটনা 1986 ছিল, বলছে ভারতে প্রায় 150টি বিশ্ববিদ্যালয় আছে, প্রায় 5,000 কলেজ আছে। সুতরাং আর কলেজের সংখ্যা বাড়ানো, অর্থাৎ এখানে বলছে যে পরিমাণগত বৃদ্ধি না করে এবারে গুণগত মান বাড়াতে হবে। পরিমাণগত মান না বাড়িয়ে এই যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো আছে তাদের গুণগত মানটা কীভাবে বাড়ানো তার ব্যবস্থা করতে হবে সারা ভারতবর্ষে যত কলেজ। কলেজগুলিকে অনুমোদন প্রদানের যে বর্তমান রীতি প্রচলিত আছে তা মোটেই সন্তোষজনক নয়, তাই কলেজগুলি তাদের দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করার সহায়তা দেওয়ার জন্য যত শীঘ্র সম্ভব স্বশাসিত কলেজ তৈরি করতে হবে। কলেজের যে অনুমোদন দেওয়া হয় বলছে এটা মোটেই ঠিকঠাক নয়। কলেজগুলো যাতে নিজে থেকে কাজ করতে পারে, তারা নিজেদের কাজের প্রতি যারা দায়বদ্ধ হয়, তারা যাতে নিজেদের উদ্দেশ্য নিজেদের মতো করে নিজেদের মতো পরিকল্পনা করে কাজ করতে পারে, স্বাধীনভাবে কাজ করতে পারে, তার জন্য বলছে স্বয়ংশাসিত কলেজ তৈরি করতে হবে বা অটোনোমাস কলেজ। খুব গুরুত্বপূর্ণ একটা সুপারিশ কিন্তু অটোনোমাস কলেজ, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কলেজগুলোকে অটোনোমাস স্বয়ংশাসিত করে দিতে হবে যাতে তারা নিজেদের মতো করে শিক্ষা পরিকল্পনা তৈরি করতে পারে, নিজেদের মতো করে তারা শিক্ষার প্রতি দায়বদ্ধ থাকে। তার জন্য অটোনোমাস সরকারের যে একটা মানে কঠোর নিয়মে আবদ্ধ সেইটাকে বলছে সেটাকে শিথিল করতে হবে যাতে তারা নিজেরাই সুযোগ গ্রহণ করতে পারে, নিজেরাই যাতে চেষ্টা করতে পারে তার ব্যবস্থা করতে হবে। স্বয়ংশাসিত কলেজ প্রশাসন ব্যবস্থার কথা বলা হয়। বিশেষীকরণের চাহিদা প্রতি নজর রেখে উচ্চশিক্ষা ক্ষেত্রে পাঠ্যক্রম কর্মসূচি পুনর্বিন্যাস, এই স্তরে পাঠ্যক্রম কর্মসূচি পুনর্বিন্যাসের কথা বলা হয়েছে। হ্যাঁ, উচ্চশিক্ষার পাঠ্যক্রম কর্মসূচি বলা হয়েছে পুনর্বিন্যাস করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণা, এখানে কিন্তু অটোনোমাস কলেজ খুব এটা স্বল্পনা আছে কিন্তু এই অটোনোমাস কলেজ আগে পড়ছে নবোদয় বিদ্যালয়, তার আগে পড়ছে অপারেশন ব্ল্যাকবোর্ড, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, এগুলো পরীক্ষায় প্রায় সময় আসে। বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন গবেষণার কাজে উৎসাহ দান করা হবে এবং গবেষণা উচ্চমান যাতে বজায় থাকে সেদিকে নজর দিতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গবেষণাটা খুব গুরুত্বপূর্ণ। গবেষণা না হলে কিন্তু নতুন কোনো থিওরি বা তত্ত্ব বা নতুন কোনো জিনিস উঠে আসবে না। গবেষণা খুব গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয় বলছে গবেষণাটাকে খুব গুরুত্ব দিতে হবে। গবেষণাটা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা স্তরেই গবেষণা হয়, বলছে এই স্তরে গবেষণাটাকে খুব গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এটাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গবেষণার সমন্বয়ের জন্য বিশ্ববিদ্যালয় গবেষণা সংযোগ, এখানে প্রচুর গবেষণার ব্যবস্থা করা, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে গবেষণার এটা বাড়াতে হবে। উচ্চশিক্ষার শিক্ষা পদ্ধতির প্রায়োগিক অভিজ্ঞতার ভিত্তি পরিবর্তন করতে হবে। উচ্চশিক্ষার শিক্ষা পদ্ধতি সবসময় একই রকম রাখলে হবে না, চেঞ্জ করতে হবে, শিক্ষণ পদ্ধতি চেঞ্জ করতে হবে যাতে শিক্ষার্থীরা নিজেদের মতো করে শিখতে পারে। তার শিক্ষণ পদ্ধতি চেঞ্জ করতে হবে, প্রায়োগিক অভিজ্ঞতার ভিত্তিতে পরিবর্তন করতে হবে। মানে যেরকম অভিজ্ঞতা হচ্ছে সেরকমভাবে পরিবর্তন করে দিতে হবে। পড়াতে গিয়ে একটা অভিজ্ঞতা হলো এই পদ্ধতি ঠিক হচ্ছে না, নতুন পদ্ধতিতে প্রচলন করতে হবে। আবার মনে করছে এই পদ্ধতি ঠিক না, আবার নতুন পদ্ধতি প্রচলন করতে হবে, মানে পরিবর্তন করতে হবে শিক্ষণ পদ্ধতি। শিক্ষকদের জন্য জ্ঞানের সম্প্রসারণ চলমান শিক্ষার কন্টিনিউ এডুকেশন পড়তে হবে, নির্দিষ্ট মাত্র তাদের কাজের মূল্যায়ন করতে হবে। রিফ্রেশার কোর্স বলে একটা কোর্স হয়, শিক্ষার্থীরা যারা শিক্ষক তারা যে সব কিছু জেনে এসে তা তো নয়, পড়াশোনা করে এসে এমএসসি পিএইচডি করে এসে তারা যে সব কিছু জানে তা তো নয়। তাদের নতুন নতুন জ্ঞানের যে বিস্তার হচ্ছে সেগুলো তাদেরকে জানাতে হবে, তাদেরকে জানানো দরকার। হ্যাঁ, তারা না জানালে তো তারা তোমার হচ্ছে এগুলো করতে পারবে না। তাদেরকে জ্ঞানের যে তাদের তো সব জ্ঞান যে আছে তা তো নয়, তাদের জন্য তো কন্টিনিউ এডুকেশন বা ব্যবস্থা করতে হবে। তারা যাতে পড়াতেও যাতে জ্ঞান লাভ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আমাদের রিফ্রেশার কোর্স আছে, কোর্সে এখানে শিক্ষকদের তাদের জ্ঞানের সম্প্রসারণ ঘটানো হয়। এছাড়া নির্দিষ্ট সম্বন্ধে কাজের মূল্যায়ন, তাদেরও কাজের মূল্যায়ন, তারা যে ঠিকঠাক পড়াচ্ছেন কিনা তাদেরও কাজের মূল্যায়ন করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারত তত্ত্বের গবেষণার গুরুত্ব দেয়। ভারতের নিজস্ব যে থিওরি, ভারতের নিজস্ব যে শিক্ষা দীক্ষা পড়াশোনা
মানে সাহিত্য, শিল্প, তাকে গবেষণার উপর গুরুত্ব দিতে হবে বলছে। আমরা বিদেশি জিনিস নিয়ে গবেষণা করতে বেশি ব্যস্ত। হ্যাঁ, এখানে বলছে ভারত তত্ত্বে, ভারতের নিজস্ব যে শিক্ষা, শিল্প, দীক্ষা, এগুলো গবেষণার উপর গুরুত্ব দিতে হবে। প্রত্যেক রাজ্যে উচ্চশিক্ষা সংসদ গঠন করে সেগুলোর উপর রাজ্য উচ্চশিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থার সমন্বয়ের দায়িত্ব গ্রহণ করবে। প্রত্যেক কাউন্সিল অফ হায়ার এডুকেশন, হায়ার এডুকেশন কাউন্সিল আমাদের দেশ, আমাদের পশ্চিমবঙ্গে আছে, প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে আছে। সেগুলোর ব্যবস্থা করতে হবে, সেগুলো তোমার সংসদ তৈরি করতে হবে প্রত্যেকটা রাজ্যে, দেশের প্রত্যেক রাজ্যে। এবং তাদের উপর কি দায়িত্বটা থাকবে? উচ্চশিক্ষা ও সমগ্র শিক্ষা সমন্বয় সাধতে। উচ্চশিক্ষার সঙ্গে দেশের যে আর যে শিক্ষা ব্যবস্থা আছে তার সমন্বয় সাধনের দায়িত্ব এই কাউন্সিলের উপর থাকবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সেই সংসদ যৌথভাবে উচ্চশিক্ষা মান, এই যে কাউন্সিল অফ হায়ার এডুকেশন তৈরি প্রত্যেক রাজ্যে, এবং যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, এরা দুজন যৌথভাবে কাজ করে উচ্চশিক্ষার মান বজায় রাখবে এবং অন্য শিক্ষার সাথে সমন্বয় বজায় রাখবে। সারা দেশ উচ্চশিক্ষা সামগ্রিক উন্নতির জন্য এই জাতীয় শিক্ষানীতি আরও কতগুলি প্রাসঙ্গিক বিষয়ে অবদান করে, আরও কতগুলি কথা বলা হয়েছে। সারা দেশে উচ্চশিক্ষার মান মানে উচ্চশিক্ষাটাকে খুব গুরুত্ব দেয়। জাতীয় শিক্ষানীতিতে 1986-তে উচ্চশিক্ষার গুরুত্ব খুব বেশি দেওয়া হয়, অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়। আরও কতগুলি জিনিস, এইগুলো ছাড়াও আরও কতগুলি নীতির কথা বলে, যেমন বলছে শিক্ষা গণতন্ত্রের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির উদ্দেশ্যে মুক্ত বিশ্ববিদ্যালয়ে দূরগত শিক্ষার ব্যবস্থা করতে হবে। মানে শিক্ষার গণতান্ত্রিকরণ, যাতে অধিক সংখ্যক নাগরিক যাতে শিক্ষা লাভের উচ্চশিক্ষা লাভের সুযোগ পায়। আমাদের দেশে দেখবে এই MA বা MSc এই স্তরে কিন্তু একটা নির্দিষ্ট সিট থাকে, যে এর বেশি ছেলেমেয়েরা এই স্তরে শিক্ষা লাভ করতে পারবে। বলছে ওইটাকে চেঞ্জ করতে হবে, যাতে অধিক সংখ্যক মানুষ যাতে উচ্চশিক্ষার সুযোগ পায়, তার জন্য প্রয়োজনে বলছে প্রথাবহির্ভূত শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রথাবহির্ভূত শিক্ষা মানে মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, দূরগত শিক্ষার ব্যবস্থা করতে হবে, এগুলো সম্প্রসারণ করতে হবে। এগুলোতে কি হবে? এগুলোতে যারা ওই প্রথাগত শিক্ষার সিট সংখ্যা নির্দিষ্ট থাকায় যারা পড়ার সুযোগ পায়নি, পড়ার সুযোগ পাচ্ছে না, ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ পাচ্ছে না, তারা যাতে সুযোগ পায় তার ব্যবস্থা করার জন্য মুক্ত বিশ্ববিদ্যালয় বা তোমার দূরাগত শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা করতে হবে। এই উদ্দেশ্যেই 1985 সালে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। তার মধ্যে সকল ব্যবস্থা ইগনু তৈরি করা হয়েছিল, ইগনু মুক্ত বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল 1985 সালে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, শিক্ষাগত এবং দক্ষতামূলক পেশাগত শিক্ষার ক্ষেত্র ছাড়া শিক্ষাকে বা শিক্ষার যোগ্যতা সুযোগ ডিগ্রি, চাকরি বা নিয়োগ প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করা হয়। এটা খুব ভাইটাল জিনিস। কিছু কিছু ক্ষেত্র ছাড়া পেশাগত শিক্ষা ছাড়া বাকি শিক্ষাগুলোতে বলছে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এটা কি জিনিস? ধরো আমি MA পাস করেছি, আমি MA পাস, তুমি BA পাস। আমি যদি বলি আমি MA পাস মানে আমি মাস্টারি চাকরিটা পেয়ে যাবো, ও BA পাস, ও চাকরি পাবে না। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে সবাই MA পাস করবে, MA পাস করতে চাইবে, BA পাস করে কেউ থাকবে না। তা সবাই MA পাস করতে গেলে তো অত সিট আমাদের নেই, অত সিট দেওয়া যাবে না। একটা অস্বস্তিকর প্রতিযোগিতা শুরু হবে। সবাই MA পাস, যেহেতু MA পাস করলেই মাস্টারি চাকরি পাওয়া যাবে, সবাই চাইবে আমরা MA পাস করি। একটা অস্বস্তিকর প্রতিযোগিতা শুরু হবে, একটা কম্পিটিশন শুরু হয়ে যাবে, একটা 2 নম্বরই শুরু হয়ে যাবে তখন। এজন্য বলছে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করা। মানে তুমি যতই তোমার ডিগ্রি থাকুক, তোমার চাকরি পেতে গেলে তোমাকে একটা কম্পিটিটিভ এক্সাম দিতে হবে। সেই এক্সামে পাস করলে, তুমি MA পাস করো, BA পাস করো, তুমি MA পাস করেও তুমি সরকার মাস্টার হতে পারো, আবার BA পাস করেও মাস্টার হতে পারো, যদি তুমি এই চাকরি পরীক্ষা পাস করো। তাহলে ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্নকরণ করে দিতে হবে, অর্থাৎ চাকরির সাথে ডিগ্রি সম্পর্ক থাকবে না। ডিগ্রি থাকলে তোমার লাভ, তোমার চাকরি তোমার উন্নতি হবে, কিন্তু চাকরি পেতে গেলে ডিগ্রিটা খুব দরকার তা নয়। কিন্তু একটা নির্দিষ্ট ডিগ্রি থাকলেই তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় চান্স পেলে তবে তুমি চাকরি পাবে। তুমি BA পাস, তুমি মাস্টার হবে না, MA পাস ও মাস্টার হবে তা নয়। কিন্তু BA MA প্রত্যেকেই চাকরি পরীক্ষা দিতে পারবে, সেখানে পাস করলে তবে তুমি চাকরি পাবে। তোমার কী ডিগ্রি সেটা দেখা হবে না, ওইখানে পাস করলে তুমি চাকরি পাবে। ইন্টারভিউতে পাস করতে হবে, লিড পাস তবে তুমি চাকরি পেয়ে যাবে। তো এটা বলেছিল যে ডিলিঙ্কিং ডিগ্রি ফ্রম জব, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এইটা করা হবে না, যেমন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, শিক্ষকতা,
ইঞ্জিনিয়ারিং ধরো ইঞ্জিনিয়ারিং না পড়লে সে তো ইঞ্জিনিয়ার হতে পারবে না। প্রত্যেকে কি ইঞ্জিনিয়ারিং চাকরি পরীক্ষা দিতে পারবে? প্রত্যেকেই ডাক্তারি চাকরি পরীক্ষা দিতে পারবে না। এইখানে কিন্তু ডিলিঙ্কিং করলে কিন্তু হবে না। এই জন্য বলছি কিছু কিছু ক্ষেত্র ছাড়া বাকি ক্ষেত্রগুলোতে কিন্তু চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্নকরণ করতে হবে। নিয়োগকর্তাগণ প্রয়োজন নিজেরাই পরীক্ষা গ্রহণ করে, এই যে আগে যেটা বলে দিলাম তোমাদের, সেটাই বলছে যে পরীক্ষা কম্পিটিটিভ এক্সামের ব্যবস্থা করা হয়েছে। এক্সামে তুমি যদি ভালো রেজাল্ট করো তুমি চাকরি পেয়ে যাবে, এটা এখানে বলা হয়েছে। এইটা তোমাদের আমি বললাম যে নিয়োগকর্তারা নিজেদের ইচ্ছা মতো পরীক্ষা দিয়ে তারা চাকরি দিতে পারবে, চাকরি দিতে পারবে। ডিগ্রি এটা খুব ভাইটাল, ডিলিঙ্কিং ডিগ্রি ফ্রম জব, এটা কিন্তু পরীক্ষা আসে। হোয়াট ইজ ডিলিঙ্কিং ডিগ্রি ফ্রম জব ইন 1986 এডুকেশনাল পলিসি? গান্ধীজির চিন্তাধারা অনুযায়ী গ্রামাঞ্চলে রূপান্তর ঘটার জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় এটা খুব তোমরা পড়েছো, তোমরা রাধাকৃষ্ণন কমিশনে পড়েছো, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছিল, সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। আর কি বলা হয়েছে এরপরে আমরা চলে যাব নেক্সট অধ্যায়, সেটা হচ্ছে এটা আমরা গেলাম, এটা উচ্চশিক্ষা হয়ে গেল। কারিগরি শিক্ষার ব্যবস্থার সম্পর্কে কি বলা হয়েছে দেখি আমরা। শিক্ষার্থীর ষষ্ঠ অংশে পৃথকভাবে কারিগরি শিক্ষা বা ব্যবস্থাপনার শিক্ষার কথা বলা হয়েছে এবং এই দুটি ক্ষেত্রে পরবর্তী বছরগুলি কী কী ব্যবস্থা গ্রহণ করা সেগুলি উন্নতি, এখানে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেগুলো বলা হয়েছে। শিক্ষার নতুন শতাব্দীর পদক্ষেপ মুহূর্তে ভারতীয় অর্থনীতি, সামাজিক, পরিবেশ, উৎপাদন ব্যবস্থার কৌশল, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যে পরিবর্তনের চিত্র প্রত্যক্ষ করা হচ্ছে তার সঙ্গে সঙ্গতি বজায় রাখতে হলে কারিগরি ব্যবস্থাপনা সংক্রান্ত শিক্ষার পুনর্বিন্যাস খুব প্রয়োজন। আগেও তোমাদের বলি কারিগরি শিক্ষা বা ব্যবস্থাপনা শিক্ষা অর্থাৎ টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে দেশের অর্থনীতি কোনোদিন উন্নত হবে না। সুতরাং দেশের অর্থনীতি, সামাজিক, পরিবেশ, উৎপাদন ব্যবস্থাপনা কৌশল এগুলো যে পরিবর্তন যে হচ্ছে তার সাথে তাল মিলিয়ে কারিগরি ব্যবস্থাপনা সংক্রান্ত শিক্ষার উন্নতি করতেই হবে। এই উদ্দেশ্যে কারিগরি ব্যবস্থাপনা শিক্ষার ক্ষেত্রে সকল প্রকার আধুনিক উন্নত প্রযুক্তিগত কৌশল ব্যবহার করতে হবে। এখানে উদ্দেশ্যে কম্পিউটার শিক্ষা গুরুত্ব দেওয়া হবে, যাতে শিক্ষানীতিতে কম্পিউটার শিক্ষাটা গুরুত্ব, কারণ এখানে মনে করা যে কম্পিউটার পরবর্তী যুগ কম্পিউটারের যুগ, এটা তখন থেকে ভাবা শুরু হয়ে গেছিলো। এটাও একটা কারিগরি ব্যবস্থাপনা শিক্ষা, আধুনিক যুগে কম্পিউটার ব্যবহারের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, তাই পেশাগত শিক্ষার অঙ্গ কম্পিউটার শিক্ষা। কারিগরি শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে কম্পিউটার শিক্ষাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল জাতীয় শিক্ষানীতিতে। কম্পিউটার কারিগরি করে তোলার জন্য বিদ্যালয় স্তর থেকে কম্পিউটার শিক্ষাটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে জাতীয় শিক্ষানীতি 1986। এরপরে দেখো শিক্ষা ব্যবস্থার সদস্যলকরণ। তাহলে শিক্ষানীতিতে সপ্তম অধ্যায়, এটা ষষ্ঠ অধ্যায় গেল কারিগরি পরিচালনা শিক্ষা। এর সপ্তম অংশে শিরোনাম দেওয়া হয়েছে মেকিং দ্য সিস্টেম ওয়ার্ক, অর্থাৎ জাতীয় শিক্ষা মনে করেন যে কোনো সিস্টেম বা কতগুলি অনুগঠিত এটি তন্ত্রের সক্রিয়তা অনেকাংশে সেই তন্ত্রের পরিবেশে অনুভব। যে কোনো সিস্টেম, শিক্ষা তো একটা সিস্টেম, যে কোনো সব কিছু একটা সিস্টেমে চলে, সেই সিস্টেমের ভালো খারাপ নির্ভর করে কিসের ওপরে? পরিবেশের ওপরে। পরিবেশটা যত ভালো হবে সিস্টেম তত ভালো এগোবে, পরিবেশ যত খারাপ হবে সিস্টেম তত খারাপ হবে। পরিবেশটা গুরুত্বপূর্ণ, যে কোনো জিনিসে পরিবেশ যদি ভালো না হয় তাহলে কিন্তু শিক্ষার উন্নতি হবে না। ঠিক আছে, তাহলে সিস্টেমটা গুরুত্বপূর্ণ। সেই সিস্টেমের উন্নতি করতে গেলে পরিবেশ উন্নতি করতে হবে, শিক্ষার পরিবেশটা ভালো করতে হবে। সুতরাং দেশের যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা এডুকেশন সিস্টেম তার যদি উন্নতি করতে হয় তাহলে কিন্তু শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশটাকেও কিন্তু উন্নত করতে হবে। বিশৃঙ্খল পরিবেশের মধ্যে কোনো শিক্ষামূলক কাজ সম্পর্কিত পারে না। দেশে বিশৃঙ্খল পরিবেশে কিন্তু ভালো শিক্ষা কাজ হবে, এটা আমরা সবাই জানি। যেখানে বিশৃঙ্খল পরিবেশ সেখানে ভালো শিক্ষা হবে না। যে কোনো শিক্ষা ব্যবস্থা কার্যকর করার জন্য প্রয়োজন এমন এক ঋজু উদ্দেশ্য বৌদ্ধিক পরিবেশ বা সৃজনশীলতা উৎসাহিত করতে পারে। একটা ভালো পরিবেশ দরকার, একটা উদ্দেশ্য ভিত্তিক পরিবেশ। ঋজু মানে কি, যেটাকে প্রয়োজনে চেঞ্জ করা যাবে না, একটা পরিবেশ দরকার। সেরম পরিবেশ না হলে কিন্তু শিক্ষা ব্যবস্থা উন্নতি হবে না। তাই নতুন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যাতে প্রত্যাশা পূরণ করতে হবে এই ব্যবস্থা অবনতি বিলম্বে শৃঙ্খলা বিধানের প্রক্রিয়া শুরু করতে হবে। শিক্ষা ব্যবস্থা প্রত্যাশিত গতিশীল করতে জন্য এই যে কতগুলো ব্যবস্থা, এই যে পরিবেশটা উন্নতি করতে গেলে কতগুলো ব্যবস্থা গ্রহণের কথা যাতে শিক্ষার্থী বলছে যে শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশটাকে উন্নত করতে হবে। পরিবেশ ভালো না হলে কিন্তু কোনো সিস্টেম এগোবে না, এটা আমরা জানি। শিক্ষা ব্যবস্থা তো একটা সিস্টেম, সেই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে গেলে তাদের পরিবেশটা ভালো করতে হবে।
এই পরিবেশ ভালো করার জন্য কতগুলো ব্যবস্থা করার কথা বলে, যেমন যে শিক্ষক যদি আন্তরিকতা নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করতে পারেন সেদিকে লক্ষ্য রেখে আদর্শ শিক্ষা পরিবর্তন করতে হবে। শিক্ষার কাজটা মেনলি শিক্ষকরা করে, তারা যদি আন্তরিকতা নিষ্ঠার সঙ্গে যারা তার দায়িত্ব পালন করেন তাদের আদর্শ শিক্ষা পরিবর্তন করতে হবে। প্রত্যেক শিক্ষক যাতে নিজ কর্মে দায়বদ্ধ থাকেন সে ব্যাপারে তার সচেতন থাকতে হবে। প্রত্যেক শিক্ষক তার যা কাজ সেটার সঙ্গে দায়বদ্ধ হয়, নিজের কাজটা যাতে ভালো করে বোঝে তার ব্যবস্থা করতে হবে। তার যে কাজ সেই কাজটা তিনি আন্তরিকতার সাথে করেন, নিঃস্বার্থ তার ব্যবস্থা কিন্তু করতে হবে। এই শিক্ষা বলে 2 নম্বর কি, শিক্ষার্থীরা যে বিভিন্ন কর্ম গ্রহণ করার সঙ্গে তারা যাতে বাঞ্ছনীয় আচরণ সম্পর্কে সেদিকে নজর দিতে হবে। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে, তার পাশে তারা যাতে যে আচরণটা যাতে বাঞ্ছিত আচরণ করে তার দিকে নজর দিতে হবে। শিক্ষার্থীরাও কিন্তু উচ্ছৃঙ্খল হলে কিন্তু হবে না, শিক্ষার্থীরাও উচ্ছৃঙ্খল হবে। শিক্ষকরা যেরকম শৃঙ্খলাপরায়ণ হবে শিক্ষার্থীদেরকেও কিন্তু শৃঙ্খলাপরায়ণ হতে হবে, হ্যাঁ, তাহলেও কিন্তু হবে না। 3 নম্বর কি, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান অনুকূল যাবতীয় সুবিধা সৃষ্টি করতে। শিক্ষা অনুকূল প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার অনুকূল ব্যবস্থা করতে হবে, শিক্ষার অনুকূল যাবতীয় সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, একটা ভালো পরিবেশ তৈরি করতে হবে। 4 নম্বর, জাতীয় বা রাজ্য স্তর নির্ধারিত মানের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়মিত মূল্যায়ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক কাজ করছে কিনা তারও মূল্যায়ন করতে হবে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোও ঠিকঠাক কাজ করছে কিনা। অনেক দেখবে যদি মূল্যায়ন না করা হয় তাহলে কিন্তু ভালো কাজ অনেক সময় অনেকেই করে না। মূল্যায়ন করতে হবে। এর জন্য বিভিন্ন এডুকেশন অফিসার যেমন ডিআই অফিস, এসআই অফিস আছে আমরা জানি, এরা এগুলো দেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, এগুলো দেখার দায়িত্ব এইসব অফিসগুলোর আছে। এইসব জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মূল্যায়ন করতে হবে। 8ম অংশে কি জাতীয় শিক্ষানীতি 8ম বলেছে শিক্ষা অভিমুখে কী হবে, দেশের যে শিক্ষা ব্যবস্থা তার অভিমুখ কী হবে, তার শিক্ষা ব্যবস্থা জাতির লক্ষ্যভূমি করার জন্য কীভাবে পাঠ্য পরিচালনা তার উল্লেখ করা হয়েছে। শিক্ষা অভিমুখটা কী হবে, শিক্ষার লক্ষ্যটা কী হবে, আমাদের দেশের যে শিক্ষার লক্ষ্য কী সেটা সম্পর্কে 8ম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। লক্ষ্য কী হবে, যেটা প্রচলিত প্রথাগত শিক্ষা সংস্কৃতির মধ্যে এক বিভ্রান্তিকর বৈষম্য বর্তমানে, এই বৈষম্য দূর করতে না পারলে জাতির উদ্দেশ্য সফল হবে না। তার বিরোধী দূর করার দায়িত্ব শিক্ষাকেন্দ্র। দেশের প্রথাগত শিক্ষা ও সংস্কৃতির মধ্যে একটা বৈষম্য আছে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কৃতির মধ্যে বৈষম্যটা আছে, এটাকে দূর করতে হবে। এর জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। কী কী গ্রহণ বলা হয়েছে, আমাদের জাতীয় জীবনে মূল্যবোধের অবক্ষয় প্রয়োগের জন্য ভারতীয় সমাজের নৈতিক মূল্যবোধে অভিমুখী করা পাঠ্যক্রম বিষয়বস্তু। ভারতীয় সমাজের জাতীয় জীবনে যে মূল্যবোধের অভাব, আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের মূল্যবোধ নেই, আমাদের মানুষের মধ্যে মূল্যবোধ নেই। এইটার জন্য বলছে এটা রোধ করার জন্য ভারতীয় সামাজিক নৈতিক মূল্যবোধে অভিমুখী করে পাঠ্যক্রম বিষয়বস্তু সংগঠিত করতে হবে। ভারতের যে সামাজিক নৈতিক মূল্যবোধ দিলাম সেই অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করতে হবে, যাতে আমাদের মধ্যে জাতীয় মূল্যবোধ জন্ম নেয়। এরপর শিক্ষা ব্যবস্থা সামগ্রিক শক্তিশালী হবে। আমাদের প্রত্যেকের মধ্যে যাতে জাতীয় মূল্যবোধ জন্ম নেয় তার জন্য ভারতীয় সামাজিক নৈতিক ও মূল্যবোধের অভিমুখী বিষয়বস্তু পাঠ্যক্রমের মধ্যে ঢোকাতে হবে। 2 নম্বর কি, শিক্ষা বলা যায় ভারত শিক্ষা ক্ষেত্রে ত্রিভাষা সূত্র গ্রহণ করা হয়েছিল তা অপূর্ণ থেকে গেছে, অতঃপর এই নীতিকে কার্যকরী করতে। 1968 সালে যে ত্রিভাষা সূত্র বলা হয়েছিল সেটা কিন্তু ত্রিভাষা মানে আমরা আগেই পড়েছি, কমিশন পড়ার সময় ত্রিভাষা জিনিসটা পড়েছি আমরা, যেটা 1968 সালে গ্রহণ করা হয়েছিল, কিন্তু সেই যে জাস্ট গ্রহণই হয়েছিল বা ত্রিভাষা সূত্রটা যে গ্রহণই হয়েছিল সেটা কার্যকরী হয়নি, সেটা কিন্তু কার্যকরী হয়নি। সেইটাকে কার্যকরী করার কথা বলা হয়েছে 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে। এই ত্রিভাষা সূত্র যেটা 68 সালে গ্রহণ করা হয়েছিল সেটাকে কার্যকরী করার কথা বলা হয়েছে। আমি আগেই তোমাকে বলেছি 1986 জাতীয় শিক্ষানীতি কিন্তু নতুন কোনো শিক্ষানীতি না, এটা 68 সালের নীতিরই একটা সংস্করণ। এটা 68 যে নীতি, যে শিক্ষানীতির যে নীতিগুলো ছিল তারই একটা সংস্করণ, রিভাইজ, এটা আর কিছু না। তো ওই যে ত্রিভাষা সূত্র 68 নেওয়া হয়েছিল সেটাকেই নতুন করে কার্যকরী কথা বলা হয়েছে। পাঠ্যপুস্তক গুণগত মান উন্নতি করার জন্য সকল রকম ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রতিটি বিদ্যালয়ে গ্রন্থাগার স্থাপন করা হবে। পাঠ্যপুস্তকের গুণগত মান যাতে বাড়ে, পাঠ্যপুস্তকে যেগুলো পড়বে শিক্ষার্থীরা তার যাতে গুণগত মানটা বাড়ে তার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা বিদ্যালয়ে গ্রন্থাগার রাখতে হবে যাতে শিক্ষার্থীরা অ্যাভেলেবেল বই পায় নিজেদের হাতে। শিক্ষার্থীর মানে বিভ্রান্ত অনেক
মনে অজ্ঞতা সৃষ্টি করে। এই অসুবিধা দূরের জন্য শিখন সহায়ক উপকরণে শিক্ষামূলক প্রযুক্তিবিদ্যাকে ব্যবহার করা হবে। বেতার ও দূরদর্শন অনুষ্ঠানে যে সকল অংশ আদর্শ মূল্য শিক্ষা দেয় সেগুলোকে নিষিদ্ধ ব্যাহত করে, সেগুলো নিষিদ্ধ করতে হবে। শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করতে হবে। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীরা অজ্ঞতা দূর করার জন্য শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করে বা শিক্ষার প্রযুক্তিবিদ্যাকে ব্যবহার করে শিক্ষা দিতে হবে। ঠিক আছে, উপকরণ মাস্টার একা পড়াবে না, উপকরণ নিয়ে পড়াবে, হ্যাঁ, বিভিন্ন প্রযুক্তিবিদ্যার সাহায্য নিয়ে পড়াবে, তার ব্যবস্থা করতে হবে। বেতার দূরদর্শনে অনুষ্ঠান সূচির যে অংশ আদর্শ মূল্যবোধের শিক্ষাকে ব্যাহত করে। আমাদের দেশে বেতার দূরদর্শনের এমন অনেক কিছু আছে, অনেক কিছু মানে অপসংস্কৃতি যেটাকে বলে, এমন কিছু প্রচার করা হয় যেগুলোর সাহায্যে আদর্শ মূল্যবোধ তো তৈরি হয় না, উল্টে যেগুলো ব্যাহত হয়, সেগুলো নিষিদ্ধ করতে হবে। শিশুদের উপযোগী শিক্ষা চলচ্চিত্র নির্মাণ করতে হবে। বেতার দূরদর্শনে বিশেষ করে শিশুদের উপযোগী শিক্ষামূলক চলচ্চিত্র দেখাতে হবে। যেগুলো মূল্যবোধ নষ্ট করবে সেগুলো দেখানো যাবে না, সেগুলো বন্ধ করতে হবে। যেগুলো শিশুদের উপযোগী সেরাম চলচ্চিত্র এখানে বেতার দূরদর্শনে দেখাতে হবে, দূরদর্শনে বিশেষ করে। পাঠ্যক্রমের অন্তর্গত কর্ম অভিজ্ঞতাকে বাস্তবসম্মত করে তোলার জন্য নির্বাচিত কর্মগুলিকে তাদের সামাজিক উপযোগিতার সঙ্গে সম্পর্কিত করতে হবে। পাঠ্যক্রমে যে কর্ম অভিজ্ঞতা আছে সেগুলো তোলার জন্য নির্বাচিত কর্মগুলিকে সামাজিক উপযোগিতা এমন কর্ম শেখাতে হবে। পাঠ্যক্রমে যে কর্ম অভিজ্ঞতার জায়গাটা আছে সেখানে শিক্ষার্থীদেরকে এমন কাজ শেখাতে হবে যাতে তার দ্বারা তারা সামাজিকভাবে উপযোগিতা হয়, বা যাতে তার দ্বারা সমাজের উপকার হয়। সমাজের উপকার হবে না এমন কর্ম শিখিয়ে কোনো লাভ আছে কি? কোনো লাভ নেই। বলছে পাঠ্যক্রমে কর্ম অভিজ্ঞতা এমন কর্ম রাখতে হবে যার দ্বারা সমাজের উপযোগী হবে, সামাজিক উপযোগিতা হবে, মানে সমাজের উপকার হবে, সেরকম ব্যবস্থা করতে হবে। শিক্ষামন্ত্রী শিক্ষার পরিবেশ সচেতন করে তোলা হবে। পরিবেশ সংরক্ষণের ব্যাপারে সার্বজনীন সচেতন বলে। পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ। আগেও বলেছি, পরিবেশ ভালো না হলে শিক্ষা হয় না, পরিবেশ না হলে কিছু হয় না। পরিবেশ ভালো না হলে কিছু, শুধু শিক্ষা কেন, কোনো কিছুই হবে না, কোনো সিস্টেমই চলবে না। পরিবেশটা সম্পর্কে সচেতন শিক্ষার্থী করতে হবে, যাতে পরিবেশ যাতে রক্ষা করতে শেখে তারা। এর জন্য পরিবেশ সংরক্ষণের ব্যাপারে সর্বজনীন সচেতন বলে তার শিক্ষামন্ত্রী আনতে হবে। পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদেরকে সচেতন করতে হবে, শিক্ষার মধ্য দিয়েই সচেতনতা আনতে হবে শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা আনতে হবে। বিজ্ঞান শিক্ষাকে এমনভাবে সংগঠিত করতে যাতে শিক্ষার্থীর মধ্যে সত্যানুসন্ধান স্পৃহা, সৃজনধর্মিতা, নৈর্বৃত্তিক চিন্তন ক্ষমতা, প্রশ্ন করার প্রবণতা, সৌন্দর্য সম্পর্কের ক্ষমতা ইত্যাদি চারটি বৈশিষ্ট্যগুলি বিকাশ লাভ করে। বিজ্ঞান শিক্ষাটাকে এমনভাবে দিতে হবে যাতে তার মধ্যে সত্যানন্দ সন্ধান স্পৃহা, মানে সত্যকে জানার ইচ্ছা যাতে তার মধ্যে জন্ম দেয়। সৃজনধর্মিতা, যাতে নিজে কিছু করব যেটা আগে কোনোদিন কেউ করেনি, আমি নিজে কিছু তৈরি করব, এইরকম ক্ষমতাটাকে বলে সৃজনধর্মিতা। এইটা যদি বিকশিত হয়। নৈর্বৃত্তিক চিন্তন ক্ষমতা, নিজের চিন্তা করার ক্ষমতা, নিজস্ব চিন্তা করার ক্ষমতা, সেই ক্ষমতা বিকাশ করতে হবে। প্রশ্ন করার ক্ষমতা বাড়াতে হবে। বিজ্ঞান শিক্ষাটা এমনভাবে দিতে হবে যাতে এইগুলো তার মধ্যে সৌন্দর্য সম্পর্কের ক্ষমতা, মানে সৌন্দর্যতা বিকাশ, নান্দনিক বিকাশ হয়, তার ব্যবস্থা করতে হবে। বিজ্ঞান শিক্ষাটা এইভাবে দিলে এই সকল ক্ষমতাগুলো যাতে বিকাশ হয় তার ব্যবস্থা করতে হবে। এমনভাবে বিজ্ঞান শিক্ষা দিতে হবে যাতে এই ক্ষমতাগুলো শিক্ষার্থীর মধ্যে বিকশিত হয়। শারীরশিক্ষা খেলামূলক শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বিবেচনা করা হবে। এই উদ্দেশ্যে প্রতি শিক্ষার জন্য খেলামূলক সরঞ্জাম। শারীর শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। শারীর শিক্ষা যদি শরীর ভালো না থাকে তাহলে কোনো কিছু ভালো লাগবে না, এটা আমরা জানি। অতএব শারীর শিক্ষাটাকে গুরুত্ব দিতে হবে, শারীর শিক্ষা খেলামূলক শিক্ষাটাকে গুরুত্ব দিতে হবে। এই উদ্দেশ্যে বিদ্যালয়ে খেলামূলক সরঞ্জাম, খেলার মাঠ, শারীর শিক্ষার জন্য শিক্ষা প্রভৃতি রাখতে হবে। যাতে শিক্ষানীতিতে বলা হয় যে এগুলো সব ব্যবস্থা রাখতে হবে, যাতে যুব সমাজ যাতে তারা শিক্ষাকালে পরবর্তীকালে সামাজিক উন্নয়নের প্রয়াসে নিজেদের স্বতঃস্ফূর্ত হয়ে নিয়োজিত করার তার অনুকূল পরিবেশ শিক্ষা। এনসিসি, এনএসএস ইত্যাদি ব্যবস্থা করতে হবে। এনসিসি, এনএসএস দুটো কোর্স, যাতে শিক্ষার্থীরা সামাজিক উন্নয়নে নিজেদেরকে কাজে লাগাতে পারে, নিয়োজিত হতে পারে, তার জন্য এনসিসি, এনএসএস এগুলো আমরা সবাই জানি, এগুলো কলেজে স্কুলে পড়ানো হয়। এনএসএস ন্যাশনাল ক্রেডিট কর্প, হ্যাঁ, ন্যাশনাল সোশ্যাল সার্ভিস, ঠিক আছে, এগুলো সোশ্যাল স্কিম বা সোশ্যাল সার্ভিস, এগুলো তোমার ব্যবস্থা করতে হবে। এনসিসি, এনএসএস এর ব্যবস্থা করতে হবে
যাতে শিক্ষার্থীরা তাদের মধ্যে সামাজিক উন্নয়নের যে একটা মানে মানে একটা মূল্য, একটা তোমার যে দৃষ্টিভঙ্গি তার মধ্যে জন্ম নেয়, তার ব্যবস্থা করতে হবে। সুসংগঠিত জাতীয় শিক্ষা ব্যবস্থা অঙ্গ হিসেবে প্রচলিত পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। পরিশেষে বলা হয় যে দেশের যে পরীক্ষা ব্যবস্থা আছে বা মূল্যায়ন ব্যবস্থা তার সংস্কার করতে হবে। প্রশ্নপত্র নৈবেত্তিক পরিণকর ব্যবহার করে পরীক্ষা অদৃষ্ট নির্ভরতা দূর করা হবে। নৈবেত্তিক পরীক্ষার প্রশ্নপত্র হবে নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্ন বেশি হবে, হ্যাঁ, যাতে শিক্ষার্থীরা অদৃষ্ট নির্ভরতা মানে তোমার কৌশল আর কি, মানে ভুল কৌশলতে তারা মানে ভুলভাবে মানে ধরো তোমার মানে তারা যাতে যেটাকে বলে তোমার অসৎ কৌশল যাতে পরিত্যাগ করে, নৈবেত্তিক বলে শর্ট পনেরোতে তো কোনো অসৎ কৌশল নেওয়ার ব্যাপার থাকে না। প্লাস এখানে মূল্যায়নের ক্ষেত্রে মূল্যায়ন অনেক নির্ভরযোগ্য মূল্যায়ন করা যায়। শর্ট পনেরো হলে মূল্যায়ন ব্যবস্থা নির্ভরযোগ্য হবে, সেটা করতে হবে। অদৃষ্ট নির্ভরতা মানে অসৎ কৌশল বা তোমার ধরো এই নির্ভরযোগ্যতা যাতে বাড়ে, এই যে রেজাল্টের নির্ভরযোগ্যতা যাতে বাড়ে তার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীর মধ্যে যান্ত্রিকভাবে মুখস্থ করার প্রবণতা দূর করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা করুন। তারা যে যান্ত্রিক মুখস্থ বিদ্যা নির্ভর না করে তার ব্যবস্থা করতে, যেটা তারা মুখস্থ বিদ্যাকে গুরুত্ব বেশি না দেয়। আমাদের ম্যাক্সিমাম শিশুরা কি করে, মুখস্থ বিদ্যাটাই গুরুত্ব দেয়, মুখস্থ করতে চায়, যা কিছু না বুঝে মুখস্থ করে পরীক্ষার সময় সব পরীক্ষার খাতায় তোমার লিখে দিল, নাম্বার পেয়ে গেল, পরে আর কিছু মাথায় রইল না, পরীক্ষা গেলে সব ভুলে গেল। সেই সিস্টেমটা বলতে দূর করতে হবে। পরীক্ষাকে একমাত্র সংগঠিত যাতে শিক্ষার্থীদের পুঁথিগত জ্ঞানের সঙ্গে সঙ্গে ব্যবহারিক জ্ঞানও পরিমাপ করা সম্ভব হয়। পরীক্ষা ব্যবস্থাটা এমনভাবে করতে হবে যাতে তাদের শুধুমাত্র পুঁথিগত জ্ঞান পরিমাপ করা নয়, তাদের ব্যবহারিক জ্ঞানও যাতে পরিমাপ করা যায় তার ব্যবস্থা করতে হবে, পরীক্ষা পরিচালনা ব্যবস্থা উন্নতি করা হবে। পরীক্ষা পরিচালনা ব্যবস্থাটা ভালো করতে হবে, পরীক্ষা ব্যবস্থাটা পরিচালনা করা সেক্ষেত্রেও উন্নতি করতে হবে। মাধ্যমিক শিক্ষা স্তর থেকে সেমিস্টার প্রচার করতে হবে, সেমিস্টার প্রথা তোমার যেমন বিএড সেমিস্টার চালু করতে হবে। পরীক্ষার প্রচলিত সংখ্যা মানে পরিবর্তে গ্রেড প্রচার করতে হবে, গ্রেড ব্যবস্থা করতে হবে। সেমিস্টারের সুবিধা কি, সেমিস্টারে তোমার চাপ কমাতে হবে। শিক্ষার্থীর চাপ কমানোর জন্য মাধ্যমিক শিক্ষা স্তরে সেমিস্টার প্রচার, যেমন তোমাদের আছে সেমিস্টার, এটাও পরীক্ষার প্রচারে গ্রেড দিতে হবে। বই পরীক্ষার সংখ্যা হ্রাস করে আভ্যন্তরীণ মূল্যায়নে বেশি গুরুত্ব দিতে হবে। বই পরীক্ষার সংখ্যাটা কমাতে হবে, আভ্যন্তরীণ মূল্যায়ন বেশি দিতে হবে, ইন্টারনাল ইভালুয়েশনের উপর বেশি গুরুত্ব দিতে হবে। এই কারণে তোমাদের মানে শিক্ষার স্বতঃস্থল কিভাবে করা যাবে তার মানে এগুলো স্বতঃস্থলকরণ হলো, আর শিক্ষার অভিমুখিতা কিভাবে ঠিক হবে তার এগুলো হলো। তাহলে আমরা এগুলো আলোচনা করলাম আজকে, এগুলো তোমরা দেখবে। শিক্ষার পুনর্বিন্যাস তার আলোচনা করা হয়েছিল, ঠিক আছে। তারপরে স্বতঃস্থলকরণ কিভাবে হবে, আর হচ্ছে তোমার শিক্ষার অভিমুখিতা কিভাবে ঠিক হবে সেগুলো আলোচনা করা হলো আজকে। যাতে শিক্ষানীতির আরও কয়েকটা অধ্যায় আছে, আর 4টে আছে, তোমাদের পরের দিন আলোচনাটা শেষ হবে। এতদিন মোটামুটি আলোচনা হলো, মোটামুটি তোমরা আশা করছি বুঝতে পারবে। যদি বুঝতে না পারো আমাকে বলবে, আমি আবার তোমাদের বুঝিয়ে দেবো ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, সবাই ভালো থাকবে। এই সিচুয়েশানে সবাই ভালো থাকো, এই কামনা করে আজকে তোমাদের ক্লাস শেষ করলাম।